রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ অনির্বাণের অগ্নিবাণে কথা বলবো, আমরা বিতর্ক করব এমন একটি বিষয় নিয়ে যা রাজনীতির বিষয় হওয়ার কথা নয়, কিন্তু তবুও সেটা রাজনীতির বিষয় হয়ে উঠেছে। বাঁধের কথা বলছি। গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন ফি বছর যদি বানভাসী হয় বাঁধ, তাহলে কি জলের মতো পয়সা নষ্ট করব? নিশ্চিতভাবে করা যায় না, কারণ আমরা সকলেই জানি যে সরকারি টাকা আসলে আমার, আপনার, আমাদের সকলের পকেটে করদাতাদের টাকা, ট্যাক্স পেয়ার্স মানি। তা প্রতি বছর নষ্ট করা যায় না, কিন্তু বাঁধ দেওয়া আমাদের টাকা নষ্ট কেন হবে? নিশ্চিতভাবে বাঁধ ভেসে গেলে টাকা নষ্টই হয়। বাঁধ ভেসে যায় কেন ফি বছর? বাঁধ পাকা করার, কংক্রিটের করবার কোনো উপায় নেই। যেখানে কংক্রিটের বাঁধ এখন নেই, সেখানে অস্থায়ী বাঁধ আরও কম খরচে, খুব ন্যূনতম সরকারি খরচ করে তৈরি করা যায় না? সাধারণ মানুষের অংশগ্রহণে তৈরি করা যায় না? আমরা জানি সুন্দরবনের মানুষ বাঁধ বাঁচাতে, জমি বাঁচাতে, জমিতে নোনা জল ঢোকা আটকাতে কতটা মরিয়া। তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কতখানি বিপদ থেকে তারা রক্ষা পাওয়ার চেষ্টা করেন, কখনো কখনো রক্ষা পান। তার সামান্যতম সহযোগিতা যদি সরকারের কাছ থেকে পান, তাহলে কিন্তু সাফল্যই সাফল্য, কোনোভাবে ব্যর্থ হবেন না তারা। কিন্তু কি অস্থায়ী বাঁধ, কি স্থায়ী বাঁধ, মানে কংক্রিটের বাঁধ, তার নির্মাণের ক্ষেত্রে সরকারের নীতির কোনো স্পষ্টতা নেই, বরঞ্চ প্রশাসনিক উদাসীনতা আছে। তারই সরেজমিনে তদন্ত করে এসছেন আমাদের প্রতিনিধিরা। আপনাদেরকে আজকে শুরুতেই দেখাবো সুন্দরবনের নদী বাঁধ নিয়ে বাসিন্দাদের বাস্তব অভিজ্ঞতা আর সমস্যাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তারপর আসবো বিস্তারিতভাবে কথা বলতে, বিতর্ক করতে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। একটা করে প্রাকৃতিক দুর্যোগ আসে আর তছনছ করে দিয়ে যায় সুন্দরবনকে। বারবার তৈরি হয় নদী বাঁধ আর বারবার ভেঙে যায় সেগুলি। একবার ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন অরক্ষিত হয়ে পড়ে থাকে সুন্দরবন। বাঁধ দেওয়া সম্ভব হয় না বিস্তীর্ণ এলাকায়। কেন্দ্র থেকে ৫,০৩২ কোটি টাকা কংক্রিটের বাঁধ তৈরির জন্য বরাদ্দ হলেও কাজ না করায় ফেরত গিয়েছে ৪,০০০ কোটি টাকা। বাঁধ বাঁধতেও বিপত্তি। ১৯৭০ সালে সুন্দরবনের ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধের দায়িত্ব নেয় রাজ্যের সেচ দপ্তর। ২০০৯ সালে আইলায় ব্যাপক ক্ষতি হয় সুন্দরবনের বাঁধের। কেন্দ্র থেকে আসা প্রতিনিধি দল পরীক্ষা করে বিভিন্ন বাঁধ। ৭৭৩ কিলোমিটার বাঁধ কংক্রিট করতে সুপারিশ করেন তারা। বাঁধ দেওয়ার জন্য ৫,০৩২ কোটি টাকা পাঠায় কেন্দ্র। কয়েক বছরে তৈরি হয় ৭০ কিলোমিটার কংক্রিটের বাঁধ, কিন্তু কাজ না হওয়ায় ফেরত চায় ৪,০০০ কোটি টাকা। রাজ্য সরকারের নতুন জমি অধিগ্রহণ নীতির জেরেই এই অবস্থা বলে মনে করছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। এই অমাবস্যা কোটালের আগেই যতটা সম্ভব বাঁধে মাটি দিয়ে মেরামত করতে হবে, প্রয়োজনে পাইলিং করতে হবে। এই কাজটা রাজ্য সরকারকে করতেই হবে। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই কাজটা সম্ভব। এই গ্রামের আপাতত আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে আমি যে ছবিটা তুলে ধরতে বলবো, এটা কিন্তু একটা রাস্তা। সেই রাস্তা, আলের রাস্তা ভেঙে এভাবেই কিন্তু এপাশ থেকে জল যাচ্ছে ওপাশে। সুন্দরবনে ইয়াসের দাপটে ভেঙেছে শতাধিক নদীবাঁধ, প্লাবিত গ্রামের পর গ্রাম। আয়লা, আমফান, ইয়াস, সুন্দরবন সাক্ষী থেকেছে একের পর এক সাইক্লোনের। এবারও ইয়াসের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সুন্দরবনের মাটির বাঁধ। প্রতি বছর বেড়াবেড়ে তো আমফাম গেল, সেরে মোটামুটি উঠতে পারেনি, তার ভিতরে আবার এই দুর্যোগ বুলবুল খেলো, মানে প্রতি বছর এরকম। হ্যাঁ, প্রায় এর আগে কিছুদিন আগে নদী মারামাত বাঁধ হতো, প্রায় যখন ছিল, হয়তো অনেকজন লোক ছিল। এমনকি যেরকম ধরুন আগে এই আমফামের সময় এই কান্তিবাবু, কান্তিবাবু এসে গ্রামে তার আগে দেখে গেছে, অনেকের সাহায্য যেটুকু সে পেরেছে দিয়েছে। তারপর এখানটায় তো গ্রাম প্রতিবেশী আসে, হয়তো নদী থেকে দেখে চলে গেল, উধারে আর আমাদের যাওয়ার সম্ভাবনা ভাইতে চড়ে না। এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কি করে, বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কিন্তু প্রতি বছর যদি একটা করে আমফান হয়, একটা করে বুলবুল হয়, বা একটা করে আয়লা হয়,
তাহলে তো প্রতি বছরই আমাদের সবটাই যা কাজ করছি সবটাই ভেসে যাচ্ছে এবং সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং হোয়াট ইজ দ্য সলিউশন? এটা এক্সপার্টসদের কাছে একটু কথা বলতে হবে নবীন, এই কারণে বলছি। ধরো তোমাদের মানগ্রেভটা অনেকটা আটকায় সুন্দরবনে, যেটা মানে নদী ধসে যাওয়া বা এগুলো, তোমাদের ওই কংক্রিটের ব্রিজ তৈরি করলে আর দুদিন বাদে আবার নষ্ট হয়ে গেল, তার মানে গভর্নমেন্টকে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা খরচা করতে হচ্ছে, এই টাকাটা আসবে কোত্থেকে? সেন্ট্রাল তো দেয় না আমাদের, এই টাকাটা আসবে কোত্থেকে? এটা কি তোমরা কখনো ভেবেছো? সুন্দরবনের নদী বাঁধের এই পরিস্থিতির জন্য প্রাক্তন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তো এই টাকা কোথায় গেল? ফেরত গেল নাকি খরচা হলো? খরচের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেটা কীভাবে খরচা হলো? কেন বাঁধগুলি তৈরি হওয়ার পর পরের বৃষ্টিতেই ভেঙে যায়? এ ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, আমার মনে হয় কান্তি গঙ্গোপাধ্যায়ের যত রকম কৌতূহল আছে তার খানিকটা অন্তত তাঁদের সঙ্গে যোগাযোগ করলে উনি এটা জানতে পারবেন। বৃষ্টি হোক বা ঝড়, অল্প আঘাতেই ভেঙে পড়ে নদী বাঁধ। দিল্লি কলকাতার টানাপোড়েনের জেরে প্রতি বছর চোখের জলে ভাসতে হয় সুন্দরবনবাসীকে। দুই সরকার যৌথভাবে কাজ না করলে এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। ফিরে এলাম এই প্রতিবেদনের পর আরো বিস্তারিতভাবে কথা বলবার জন্য। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আজকে আমার অতিথিদের জন্য যে প্রশ্নবাণ, যে অগ্নিবাণ সাজিয়ে রেখেছি সেদিকে নজর দিই। আজকের বিতর্কের জন্য অনির্বাণের অগ্নিবাণ 1। সাধারণের স্বার্থে কেন জমি নীতি পরিবর্তন নয়? সাধারণের স্বার্থে কেন জমি নীতিতে পরিবর্তন নয়? অগ্নিবাণ 1। অগ্নিবাণ 2। অর্থের অভাব নাকি পরিকল্পনার অভাবে ভুগছেন উপকূলবাসী? অর্থের অভাব নাকি পরিকল্পনার অভাবে ভুগছেন উপকূলবাসী? অগ্নিবাণ 3। প্রতি বছর প্রশাসনিক উদাসীনতার বলি কেন সাধারণ মানুষ? এই মুহূর্তে আমার সঙ্গে যে তিনজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদের এক এক করে পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে পঙ্কজ রায়, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, এবং মণিকাঞ্চন পাড়িয়া আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু একেবারে প্রথমে মণিকাঞ্চন বাবু, আমি আপনার কাছে যাব। প্রত্যেক বছর এই যে উদাসীনতার বলি হতে হচ্ছে উপকূলবাসীকে, নিশ্চিতভাবে বাঁধ নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল যা বলেছেন অত্যন্ত সত্য কথা। প্রত্যেক বছর কি বাঁধের নামে এমন কাঁড়ি কাঁড়ি টাকা, অর্থ নদীর জলে, বানের জলে ভাসিয়ে দেওয়া যায়? নিশ্চিতভাবে নয়। বাঁধ দেওয়া তো অর্থ বা টাকা ভাসিয়ে দেওয়ার জন্য নয়, বাঁধ দেওয়া মানুষকে বাঁচানোর জন্য। প্রশ্নটা এখানেই যে বাঁধ প্রতি বছর ভেসে যায় কেন? কোনো দুষ্টচক্র আছে যারা বাঁধ দেয় এটা জেনেই যে সামনের বছর আবার বাঁধ দিতে আসবো? একদমই তাই, আপনার সাথে আমিও একমত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন, গ্যাস হোক বা আমফান হোক, প্রত্যেকটা এই ডিজাস্টারে নেত্রী নিজে থেকে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং যথাসম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এবারে আপনার প্রসঙ্গক্রমে আমি বলি যে বাঁধ, আমার মনে হয় এই বাঁধের একটি সুপরিকল্পিত পরিকল্পনা করে আগামী দিনে এমন একটি ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে করে বারবার যাতে ক্ষয়ক্ষতি না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই ইমিডিয়েট
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে সাজেশন চেয়েছেন আগামী দিনে এইরকম সমস্যার যাতে সম্মুখীন হয়ে তার সমাধান করা যায়। অর্থাৎ সুদূর প্রসারী একটা পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনার মাধ্যমে এখানেই মণিকান্ত এই বাবু, সমস্ত আমার সমস্যাগুলো প্রশ্ন সমাধান এখানেই করা যায়। মণিকান্ত বাবু, যে বাঁধ প্রতি বছর দিতে হয় কেন? সরকারের পরিকল্পনার অভাবের জন্য? দেখুন, সরকার তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে টেন্ডার দেয় এবং নির্দিষ্ট ঠিকাদারও সেই কাজ করে। তো বিষয় হচ্ছে এই হঠাৎ করে যে এই সমস্ত ডিজাস্টারগুলো আসবে সেগুলো তো ভাবা যায় না। তো পূর্বে যেটা আপনারা একটু আগে বলছিলেন যে প্রায় 5,030 কোটি বা 31 কোটি টাকা এসেছিল, যে একটা সঠিকভাবে যাতে করে একদম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি একটা বাঁধ করা যেত তাহলে এটা হয়তো হতো না, এত মানুষের ক্ষয়ক্ষতি হতো না বা মানুষদেরকে ক্ষতিগ্রস্ত হতে হতো না। ডেফিনেটলি আমার মনে হয় আগামী দিনে এই পরিকল্পনার যদি অভাব থেকে থাকে সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করা দরকার এবং সেটা আমি পঙ্কজবাবুর কাছে যাই। পঙ্কজবাবু, এই যে প্রশ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেচ দপ্তরে ঘুঘুর বাসা আজকের নয়, এ বহুদিনের। কিন্তু 2011-তে যা যা পরিবর্তনের আশায় মানুষ সরকার পরিবর্তন করেছিলেন, কারণ আমাদের নিশ্চয়ই মাথায় থাকছে যে 2009 আয়লার লিখেছিলেন সুন্দরবনের মানুষ। সেই আয়লার পরেই কিন্তু আমাদের এই প্রতিবেদন আমরা দেখলাম 70 কিলোমিটার কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে। আরও হতো, আরও হওয়ার কথা ছিল, আটকে গেল জমি অধিগ্রহণের জন্য। এখন কোন জমি অধিগ্রহণের জন্য? কৃষি জমি, যে কৃষি জমি একবার নোনা জল ঢুকলে 3 বছর চাষ করা যায় না কম করে। সুন্দরবনের মানুষ বলছেন, আমরা বলছি না, বিশেষজ্ঞরা বলছেন, কৃষি বিজ্ঞানীরা বলছেন। তাহলে কোনটা জরুরি? জমি নেব না বলে বাঁধ তৈরি হবে না এটা জরুরি, নাকি জমি বাঁচানোর জন্যই বাঁধের জন্য একটু জমি দিতে হবে এটা বুঝিয়ে বললে সুন্দরবনের মানুষ, উপকূলবর্তী অঞ্চলের মানুষ স্বেচ্ছায় জমি ছেড়ে দিতেন না? কি মনে হয় আপনার? দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা সরকারের প্রথম উদ্যোগটা গ্রহণ করা উচিত। জমি ছাড়া শিল্প বা বাঁধ কোনো কিছু হবে বা রাস্তা কোনোটাই হবে না। মূলত তিনি যে জমি নীতিটা তৈরি করেছেন তাতে যে জিনিসটা হয়েছে যে 10 ভাগ স্থায়ী বাঁধ নির্মাণ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে অর্থ তার 80% ফিরে গেছে সময় মতো কাজ না করার জন্য। এবং আপনারা প্রতিবেদনে দেখিয়েছেন যে ইয়াস আসবার 48 ঘন্টার আগে বাঁধ মেরামতি হচ্ছে। আসলে আমার রাজ্যে রাজনীতিটা আমরা বেশি আগে নিচ্ছি, মানুষের জীবন জীবিকা অর্থনীতিকে পিছনে ফেলে দিচ্ছি, যে কারণের জন্য গুরুত্ব কোথায়, পরিকল্পনার অভাব আছে, অর্থ সময় মতো খরচ করার অভাব আছে, জমি নীতির একই সঙ্গে তার কোনো নীতি নেই এবং মানুষের কাছে তারই উপকারে যেটা লাগবে সেটা বোঝানো যাচ্ছে না, কারণ তিনি সবসময় বিপরীতমুখী যাত্রা করতে অভ্যস্ত, যে কারণের জন্য সবটা মিলে সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে। এই যন্ত্রণাটা আমরা এই আলোচনা করে হয়তো নিরসন করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বাস্তবোচিত এবং যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে নিয়ে ডগমা ছেড়ে এগিয়ে এসে কাজ করা উচিত। তা না হলে এই রিপিটেশন বারবার হবে এবং ঘুঘুর বাসা ভাঙতে হবে। এই দায়িত্ব সরকারের, কারণ তাদের পোষ্যই তারা বড় হয়ে থাকে। আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, এ তো গেল স্থায়ী বাঁধ, মানে কংক্রিটের বাঁধের কথা। এই যে 48 ঘন্টার আগেও বাঁধ তৈরি হচ্ছে, দেখুন সুন্দরবনের মানুষ আমাদের কাছে বলেছেন, আমাদের প্রতিনিধিদের কাছে বলেছেন যে 50,000 1 লাখ গানি ব্যাগ, মানে নামটা গাল ভরা, আসলে সত্যি কিছু নেই ও ব্যাগে, খালি ব্যাগ, খালি সিমেন্টের বস্তা। এটুকু যদি সরকার পাঠিয়ে দিতেন তাহলেও অনেক হতো। কেন না, ওই খালি সিমেন্টের বস্তায় মাটি ভরে ভরে অস্থায়ী বাঁধের কাজ স্বেচ্ছায় করে নিতেন সুন্দরবনের মানুষ। তার কারণ আমরা সবাই জানি, প্রাণ এবং জীবিকা বাঁচাতে মানুষ কারোর উপর নির্ভর করেন না।
বাঁধের দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন মানুষ, এই ছবি পর্যন্ত এসছে। সেখানে 50,000 1 লাখ খালি সিমেন্টের বস্তা, সিমেন্টের খালি বস্তা পাঠানো গেলে এই মানুষগুলো নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে অস্থায়ী বাঁধ বানিয়ে নিতে পারতেন না? এখানেই প্রশ্ন, আসলে অর্থের অভাব, না পরিকল্পনার অভাব, না সদিচ্ছার অভাব? না অনির্বাণ, আমার মনে হয় না অর্থের অভাব বা সদিচ্ছার অভাব আছে। যেটা অভাব আছে হচ্ছে দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনা। আমার একটা কথা ভালো লেগেছে, মুখ্যমন্ত্রী স্বয়ং এই কথা স্বীকার করেছেন, কিন্তু আমার মনে হয় তার এটাও ভাবা উচিত এই সমস্যাটা শুধু বাঁধ বাঁধা নিয়ে নয় বা ম্যানগ্রোভ ফরেস্ট কেন হয়নি সেটা নিয়ে নয়। অনেক শর্ট টার্ম মেজার, যেমন একটা পদক্ষেপের কথা আপনি বললেন, এরকম অনেক শর্ট টার্ম মেজার, স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়া যেত এই বিপর্যয়ের মোকাবিলা করতে। সেই পরিকল্পনা কিন্তু নেওয়া হয়নি। যেমন ধরুন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন 1 কোটি মানুষ আক্রান্ত হয়েছেন তার ফিগার অনুযায়ী, এবং তিনি এটাও বলছেন 15 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে 85 লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়নি, তারা বাড়িতেই টিকে গেছে। সেটা কেন হলো? সরকারের পক্ষে তো এই পদক্ষেপ অন্তত আমরা আশা করি, বিপর্যয় আসছে, যেসব এরিয়া প্লাবিত হবে সেখানকার মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হবে। একইভাবে আপনি যে কথা বলছেন যে বালির বস্তা দিয়ে বিপর্যয় অনেকটাই আটকানো যেত, সেই পরিকল্পনা বা সেই বৈজ্ঞানিক চেতনাটা এই সরকারের মধ্যে অনেকটাই অভাব। এবং প্রশ্নটা বারবার এসে যাচ্ছে, 10 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আজকে 10 বছর পর, 3টে বিপর্যয়ের পর আমরা কেন বাঁধ সংস্কারের কথা বলছি? এতদিন সরকার কি করছিল, যেখানে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এত টাকার অপচয় হচ্ছে, সেখানে সরকার 10 বছর ধরে কি করছিল? আমি মণিকান্ত বাবুর কাছে যাই। মণিকান্ত পাড়ি আমার সঙ্গে রয়েছেন। মণিকান্ত বাবু, এই প্রশ্নটাই কিন্তু উঠছে যে একটা নতুন আসা সরকার হয়, তার সব কিছু বুঝে নিতেই অনেকটা সময় লাগে, কিন্তু আপনি যদি একটু সার্বিকভাবে সেচ নীতির দিকে তাকান, আমাদের সেই ঘাটাল মাস্টার প্ল্যানই বলুন আর এই সুন্দরবনের মানুষের দুর্দশার কথাই বলুন, 2009, 10, 11-তে যা ছিল ছবিটা, তার থেকে একটুও বদলেছে? প্রাকৃতিক দুর্যোগের সামনে এই অসহায়তা কেন থাকবে এই 10 বছর পরেও, যেখানে সমস্ত কিছুরই পরিবর্তনের আশ্বাস দিয়ে এসেছিল একটা সরকার? দেখুন, হ্যালো, শুনতে পাচ্ছি মণিকান্ত বাবু, বলুন। হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি আমি আগেও বলছি, এখনও বলছি, ডেফিনেটলি আজকে 10 বছরে সুন্দরবন বলুন বা দীঘা বলুন, মন্দারমণি বলুন, তাজপুর বলুন বা চাঁদপুর বলুন, প্রত্যেকটা জায়গাতেই নেত্রী চেষ্টা করেছেন এবং সদা এটাও প্রমাণিত হয়েছে যে উন্নয়নের বিষয়টা। কিন্তু এই সমস্ত যে ডিজাস্টারগুলো, এগুলো তো পূর্ব পরিকল্পিত বা আগে থেকে ছিল না, কিন্তু সেই বেসিসে আজকে আপনি এই কদিনের পরিকল্পনাগুলো দেখুন। এই কদিনের নেত্রী কীভাবে মাঠে নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, এই বিষয়গুলো আমি বলছি। এবং আমার পূর্বের কথা মতো আমি এখনো একই কথাই বলছি যে মাস্ট বি এটা একটা দীর্ঘ পরিকল্পনা করা হোক, এবং দীর্ঘ পরিকল্পনা করে যাতে করে সুন্দরবনের মানুষ এবং পূর্ব মেদিনীপুরের যে বিস্তীর্ণ এলাকাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলো যদি আগামী দিনে এইরকম আমফান হোক বা আপনার ইয়াস হোক, যাতে মানুষ কোনো রকম কষ্ট না পায়, তার জন্য একটা দীর্ঘ বা বৈজ্ঞানিক পরিকল্পনা ডেফিনেটলি করা দরকার। এবং যে জমি নীতির কথা বলছেন, দেখুন, জমি তো মানুষের জন্যই, মানুষের ভালোর জন্যই জমি নীতি করা হয়েছে, কিন্তু সেখানে হয়তো কোনো জায়গায় যদি কিছু ফাঁকফোকর থেকে গিয়ে থাকে, ডেফিনেটলি বিশিষ্ট জনদের নিয়ে আগামী দিনে পরিকল্পনা হচ্ছে এবং হবেও, সেটা বাংলার নেত্রী করছেন। এখানেই প্রশ্ন মণিকান্ত বাবু, ধরুন আয়লার সময় আমরা দেখেছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তখন অভিযোগ এনেছেন, আমরা সেই সময় রাজ্যের বিধায়ককে রীতিমতো হেনস্থা হতে দেখেছি, সেটা অবশ্য ত্রাণের প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন, আয়লা কিন্তু 2009, অর্থাৎ আয়লার অভিজ্ঞতাটা কিন্তু 12 বছরের, আর নতুন সরকার 10 বছরের।
এই সবটা মিলিয়েও আজকে এখনো পর্যন্ত সেচ দপ্তরের একাংশের আমরা সবাই জানি কি ঘটে, দিনের আলোর মতো স্পষ্ট। এই ঘুঘুর বাসা, এই দুর্নীতি বন্ধ করা সম্ভব না। বড় প্রাকৃতিক দুর্যোগের 48 ঘন্টা আগে বাঁধ মেরামত হবে, বাঁধ এমনভাবে মেরামত হবে যাতে আবার পরের বছর বাঁধটা মেরামত করতে হয়। এটাকে কোনোভাবে আটকানো সম্ভব নয়। মণিকান্তবাবু কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হল, আমি পঙ্কজবাবুর কাছে যাই। অধ্যাপক পঙ্কজ রায় আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় নিশ্চিতভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইবেন না তার রাজ্যের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ ফি বছর বানভাসী হবে, জমিতে জল ঢুকে যাবে, নোনা জল ঢুকে যাবে, চাষের অযোগ্য হয়ে পড়বে জমি। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তো 10 বছর প্রশাসন চালানোর পর নিশ্চয়ই এই সমস্যাগুলো বোঝেন, সমস্যার গভীরে গিয়ে বোঝেন। আমরা দেখেছি রাজ্যে এক সময় রাস্তা ভাঙতো, বর্ষার সময় রাস্তা সারাই হতো, এটাই ছিল এ রাজ্যের নিয়ম। কিন্তু সেই নিয়মে পরিবর্তন এসছে। এখন বর্ষার সময় ব্রিক সোলিং ছাড়া রাস্তার আর কিছু হয় না, যত খারাপ অবস্থাই হোক। রাস্তাটা অন্তত বর্ষা গেলে সারাই করা হয়। কিছু কিছু বড় রাস্তার ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের সঙ্গে যে কন্ট্রাক্টর সংস্থা, ঠিকাদার সংস্থা, তার চুক্তি পর্যন্ত থাকে, এএমসি পর্যন্ত থাকে যে এত বছরের মধ্যে রাস্তা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই একই পদ্ধতি সেচ দপ্তরের কাজে বাঁধ দেওয়ার ক্ষেত্রে তৈরি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব নয়। কেন? কারণ যে পশানমারি রাখা হয়, কাজের যে মান, গুণগত মান পরীক্ষা করা, যাচাই করা এবং বিশেষজ্ঞদের ডাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই বিষয়ে বিশেষজ্ঞরা আছেন, অ্যাপার্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ডাকা যেতে পারে। এবং এই কাজটা যদি সুচারুভাবে করা হতো, এক হচ্ছে বাঁধ তৈরির কাজকে ত্বরান্বিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে ত্বরান্বিত করতে হবে। এবং ইকোলজিক্যাল যে ব্যালেন্স নষ্ট হচ্ছে, যার জন্য ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হচ্ছে, কেন হচ্ছে? একটা কালোবাজারি বা একটা চক্র তারা এই ম্যানগ্রোভ বা অন্যান্য অ্যাফরেস্টেশন করার চেষ্টা করছে, না করে ডিফরেস্টেশন করছে। এই ব্যাপারটাকে রোধ করার জন্য সরকারি পর্যায়ে সদর্থক, শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র মানে লোক দেখানোর মতো একটা ঘটনা এলো তখন আমি সতর্ক হলাম। এই ব্যাপারটা কিন্তু একটা লং টার্ম, মিডিয়াম টার্ম এবং শর্ট টার্ম, তিনটে পরিকল্পনা একই সঙ্গে করতে হবে। এবং তাকে বলা যেতে পারে যতটা সম্ভব অ্যাডমিনিস্ট্রেটিভ লুফোলস গুলোকে সরিয়ে এই কাজটা করা, মনিটর করা, দরকার হলে যে সর্বদলীয় সমন্বয়ের মাধ্যমে এটা মনিটর করানোর ব্যবস্থা করা, এই সাধারণ মানুষকে ইনভলভ করা তার মধ্যে, যাতে মানে প্রতি বছর চোখের জল পড়ে, তারা সর্বশান্ত হয়ে যান। এই বিষয়টা যদি আমরা করতে পারি বা সরকার উদ্যোগী হয়, তাহলে মনে হয় বিষয়টার রিপিটেশন হলেও তার মাত্রা কিন্তু এইরকম ভাবে হবে না যে 10 লক্ষের বেশি মানুষ। বিরতির পর ইনি আরো বিস্তারিত আলোচনাতে ফিরে আসব। স্থায়ী এবং অস্থায়ী দুরকম বাঁধের ক্ষেত্রেই সরকার চাইলে কি কি করতে পারেন এবং কিভাবে ঠেকানো সম্ভব ফি বছরের এই দুর্দশা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। বিরতির পর আমি নীলাদ্রিবাবুর কাছে যাব। নীলাদ্রিবাবু, স্থায়ী বাঁধ, অস্থায়ী বাঁধ, দু রকমের বাঁধের সমস্যার কথাই আমরা দেখলাম। আপনি বলছিলেন যে সদিচ্ছার অভাব নেই। নিশ্চিতভাবে আমি যেটা বললাম যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চান না যে তার রাজ্যের একজন মানুষও বানভাসী হন বা বিপদে পড়ুন। জমি নীতির কথা হচ্ছিল। এখানে যদি আলোচনাটাকে একটু এক্সটেন্ড করি, যে কথা দিয়ে শুরু করেছিলাম নীলাদ্রিবাবু, চাষের জমিতে জল ঢুকে 3 বছরের জন্য সেই জমি চাষের অযোগ্য হয়ে যাবে, কম করে 3 বছরের জন্য, সেটা ভালো নাকি সেই জমির একাংশ ছেড়ে দেবেন মানুষ বাঁধ তৈরির জন্য, সেটা ভালো? এই ব্যাপারে মানুষকে বুঝিয়ে বলার ক্ষেত্রে সমস্যা কোথায়? বোঝাতে গিয়েছেন, ব্যর্থ হয়েছেন, মানুষ জমি দিতে চাননি, এটা কি সরকারি আধিকারিকদের অভিজ্ঞতা? নিশ্চিতভাবে নয়। তাহলে কোথাও মানুষ জমি দিতে চাইছেন না, এটা আসলে কংক্রিটের বাঁধ তৈরি না করে বাঁধের সমস্যাটাকে জিয়ে রাখার, বছর বছর এই ঘুঘুর বাসা থেকে উপার্জন করার একটা দুষ্ট চক্র নয় তো?
না, প্রথমত এই রাজ্যের মানুষ কিন্তু সিঙ্গুরে যখন প্রকল্প হয়েছিল গাড়ির কারখানা, তার জন্য জমি দিতে চাননি, এটা বাস্তব। কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে, বাঁধ তৈরি আর গাড়ির কারখানা তৈরি এক ব্যাপার নয়। বাঁধ যদি তৈরি হয়, তার যে বেনিফিট সরাসরি গ্রামের মানুষদের কাছে যাবে, যে কৃষকদের কাছে যাবে। তো সেক্ষেত্রে তাদের জমি দিতে না চাওয়ার, যেখানে তাদের সরাসরি বেনিফিট আসবে, কোনো কারণ নেই। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয়, সরকারের দিক থেকে আমি বলেছিলাম যে বাঁধের ব্যাপারে সদিচ্ছার অভাব নেই, কিন্তু কিছু উদ্যোগের অভাব চোখে পড়ছে এবং এর পেছনে কোনো স্থানীয় দুষ্টচক্র কাজ করতে পারে। এমনকি মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন কোনো টাকা যাবে না তিনি যতক্ষণ না অ্যালোকেট করছেন। সুতরাং একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রীই মনে করছেন এখানে কোনো দুর্নীতির চক্র কাজ করছে, যার ফলে ঠিকভাবে বাঁধ তৈরি হচ্ছে না। কিন্তু এই যে চক্র কাজ করছে, তার দায় মুখ্যমন্ত্রীর সরকার এবং তিনি নিজে এড়াতে পারেন না। কারণ যদি প্রকৃত পরিকল্পনা করে বাঁধ তৈরি হতো এবং এই ব্যাপারটা যদি তার সরকার আগে দেখতো, তাহলে এই অবস্থায় এসে দাঁড়াতো না। এত মানুষের সর্বনাশ এই ঘূর্ণিঝড়ে হয়ে যেত না। যেখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে উড়িষ্যায়, বাংলায়ও আছড়ে পড়েনি। আমি ভাবছি বাংলায় যদি সরাসরি আমফানের মতো এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তো, তাহলে কি পরিণতি হতো আজকে দীঘার মানুষদের, পূর্ব মেদিনীপুরের মানুষদের, দক্ষিণ 24 পরগনার মানুষদের। সুতরাং এর দায় কখনো সরকার এড়াতে পারে না। নিশ্চয়ই একটা দুষ্টচক্র আছে, কিন্তু সেই দুষ্টচক্র গ্রো করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে সরকার এই সমস্যার দিকে নজর দেয়নি। আমি বিরূপাক্ষ বাবুর কাছে যাবো। বিরূপাক্ষ বিশ্বাস তৃণমূলের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন এবং কাজী মাসুম আক্তার রয়েছেন, পদ্মশ্রী শিক্ষক। আমি কাজী মাসুম আক্তারের কাছে যাবো, কিন্তু তার আগে আমি বিরূপাক্ষ বাবুর কাছে যাবো। বিরূপাক্ষ বাবু, সরকার চাইলে এই ঘুঘুর ভাষা ভাঙতে পারে না? আমি কিছুক্ষণ আগে, আপনি তখনও যোগ দেননি, আমি বলছিলাম রাস্তার কথা। এ রাজ্যে একসময় নিয়ম ছিল বর্ষা এলে রাস্তা সারাই হবে। আজকে বর্ষাতে খুব খারাপ হাল হলেও রাস্তার জাস্ট ব্রিক সোলিং ছাড়া কিছু হয় না। পরে রাস্তাটা পিচ করা হয়। নিশ্চিতভাবে অত্যন্ত বড় একটা সাফল্য সরকারের। এএমসি হয়েছে সরকারের সঙ্গে বিভিন্ন ঠিকাদারদের বড় রাস্তাগুলোর ক্ষেত্রে। ডায়মন্ড হারবার রোডে গেলে এখন অনেকেরই চোখ ধাঁধিয়ে যায়। তারাতলা থেকে বেহালা চৌরাস্তা বা জোকা পর্যন্ত রাস্তাটা দেখলে যা হয়েছে এবং যা আরও হতে চলেছে। এই একই পলিসি, একই নীতিতে সেচ দপ্তরে ঘুঘুর বাসা ভাঙা যায় না, যাতে বছর বছর বাঁধ তৈরি করতে না হয়? ঠিকই তো বলেছেন মুখ্যমন্ত্রী, কেন প্রত্যেক বছর নদীর জলে পয়সা ভাসিয়ে দেবেন, কিন্তু প্রত্যেক বছর বাঁধ তৈরি করতে হয় কেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি বিরূপাক্ষ। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে। প্রথম কথা, এই বাদ যাতে এটা একটা স্পোরাডিক ইনসিডেন্ট, আমি জানি না এর আগে কারা কি বলছে, ঠিক আছে? এটা একটা স্পোরাডিক ইনসিডেন্ট। কালকে যেটা বলা হয়েছে যে 7 থেকে 8 ফুট ছিল হাইট, যে হাইটে এসে আছড়ে পড়েছে টাইটটা আমাদের সাউথ 24 পরগনাতে, আর সেখানে একটা বাঁধ ভেঙেছে। এটা একটা স্পোরাডিক ইনসিডেন্ট আর অত্যন্ত দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট। আর এটা নিয়ে রাজনীতি করার মানসিকতা অ্যাটলিস্ট না রাখাটাই বেটার বলে আমি পার্সোনালি মনে করি। আর যেগুলো হয়েছে, যেই সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলো ঠিক সময় মতো অ্যাড্রেস করা হবে। আপাতত আপনি জানেনই রাজ্যের উপরে একাধিক চাপ আছে সবার উপরেই। স্পোরাডিক ইনসিডেন্ট বলছেন না, সেই স্পোরাডিক ইনসিডেন্টটা প্রত্যেক বছর সুন্দরবনের হাজার হাজার মানুষকে বিপন্ন করে, এবছরও করেছে। আর এখানেই যে চাইলে এটাকে বন্ধ করা যায়, এই ঘুঘুর বাসা ভাঙা যায়। চাইলেই শুনুন, চাইলেই সবকিছু যে বন্ধ করা যায় সেটা তো নয়। কারণ কি পশ্চিমবাংলার অবস্থা আপনি ভালো করে দেখুন। বিগত 1 বছর ধরে যেই হারে এখানে একটা মানে যেইভাবে বিরোধী দলরা যেইভাবে একটা পরিবেশ তৈরি করেছিল, সেটা কাজ করার জন্য খুব একটা মানে খুব ভালো বিয়ে বলে আমার পার্সোনালি মনে হয় না। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কোভিডের সময় আমরা কি এড পেয়েছি, আমফানের সময় আমরা সেন্ট্রাল থেকে কি এড পেয়েছি? আমরা কিছুই পাইনি। সেন্ট্রাল আমাদের সাথে যেই হারে অসহযোগিতা করেছে, দ্য ওয়ে সেন্ট্রাল হ্যাজ বিহেভড উইথ আস, আর যেরকম ভাবে ওরা এখনো হ্যারাস করে যাচ্ছে, আপনি মানে একটা মুখ্যমন্ত্রী হওয়ার পরে সে কত দিক দেখবে? এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাকে আবারও বললাম, এটা একটা স্পোরাডিক ইনসিডেন্ট, এটা দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট। এটা নিয়ে রাজনীতি করাটা বা এটা নিয়ে সওয়াল জবাব করাটা আমি মনে করি না কাম্য বলে। এটা একটা সময়ের পরে অটোমেটিকলি দিস থিংস উইল বি অ্যাড্রেসড বাই দ্য গভর্নমেন্ট। আমি জানি না যে বাঁধের ধারে যে মানুষ বাসা বাঁধেন, থাকতে হয়, সারা বছর চাষ করেন, সেই চাষের উপরে নির্ভর করে খান,
তাদের জীবনে নদীবাঁধ ভেঙে জল আছড়ে পড়া, জমিতে লবণাক্ত জল ঢুকে যাওয়া, সেই জমি চাষের অযোগ্য হয়ে পড়া, এটা যদি স্পোরাডিক হয়, এটা যদি রাজনীতির বিষয় না হয়, তাহলে রাজনীতি কি নিয়ে কথা বলবে? রাজনীতিতে কি নিয়ে কথা হবে? শুধুমাত্র নেতাদের জেল আর জামিন নিয়ে? আমি জানি না, আমার তো মনে হয় রাজনীতিতে এটাই বোধহয় প্রধান আলোচ্য হওয়া উচিত যে মানুষের স্বার্থ কবে প্রাধান্য পাবে। আমার কথাটা শুনুন, জামিন, সিডি, আপনাদের ইডি, সিবিআই, এগুলো এই রাজনীতি বাংলা করে না, এটা হচ্ছে প্রথম কথা। এটা সবার আগে আপনি শুনুন। দ্বিতীয় কথা, আপনি নিজে স্বীকার করলেন যে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, চোখ ধাঁধানো ডেভেলপমেন্ট হয়েছে। আপনি স্বীকার করলেন তো কিছু না, চোখ ধাঁধানো বিভিন্ন জায়গায় বলিনি, আমি নিশ্চিতভাবে আলাদা করে শুধু রাস্তার কথা বলেছি। এবং আমার প্রশ্ন হয়েছে যে রাস্তার ক্ষেত্রে করা যায়, তা বাঁধের ক্ষেত্রে কেন করা যায় না? যে সব সময় একটা ন্যাচারাল ক্যালামিটি হওয়ার পরে ন্যাচারাল ক্যালামিটি কি কতটা প্রকোপ ছিল সেটা আপনারা হয়তো দি ওয়েদার চ্যানেল ফলো করেন না বা ওয়েদার রিপোর্ট দেখেন না বলে আমার মনে হয়। যেই হারে ন্যাচারাল ক্যালামিটিটা এসেছে আমাদের উপর, ঠিক আছে, সেটার ম্যাগনিটিউডই এতটা বেশি ছিল যে তার ইম্প্যাক্ট এরকম হওয়াটা খুব স্বাভাবিক। দিস কুড হ্যাভ বিন অ্যান আর্থকুয়েক অ্যাজ ওয়েল। তখন কি করতেন আপনি? আপনার ইয়েই তো থাকতো না তখন। আপনাদের যেখান থেকে আপনি বসে, আমার তো এটাই প্রশ্ন বিরূপাক্ষ বাবু, উড়িষ্যাতে সরে গেল, যা হওয়ার কথা ছিল তা হয়নি, তাহলে যদি সরে না যেত তাহলে কি হতো? না, দুর্নীতি কোথা থেকে আসছে? আমার বক্তব্য, ন্যাচারাল ক্যালামিটির ম্যাগনিটিউডটা কি আপনারা দেখেছেন? ন্যাচারাল ক্যালামিটির ম্যাগনিটিউডটা বারবার তো আমি এই জায়গাটা জোর দিচ্ছি। ন্যাচারাল ক্যালামিটির ম্যাগনিটিউড দেখেই তো প্রশ্ন করছি বিরূপাক্ষ বাবু, যে 2009 আইলা থেকে তারপরে এতগুলো ঘূর্ণিঝড় পেরিয়ে আজকের ইয়াস, এবং ইয়াসেরও যা ক্ষতি করার কথা ছিল তার চেয়ে কম ক্ষতি হয়েছে, এটা আমাদের পক্ষে স্বস্তি। কিন্তু প্রশ্ন, ন্যাচারাল ক্যালামিটি এলেই মানুষকে অসহায় আত্মসমর্পণ করতে হবে, এর জন্য বারবার মানুষ সরকারকে নির্বাচিত করেন, যে দলেরই সরকার হোক। দাঁড়ান, আপনার আমার কথা শুনুন। সরকারকে নির্বাচিত করা হয়ে গিয়েছে। এত বায়াসনেস রাখবেন না। আপনাদের মিডিয়া চ্যানেলে এটাই প্রবলেম, প্রত্যেকবার একটা বায়াস সিরিজ আপনার কথা বলেন। সরকার যা করার করে দিয়েছে অলরেডি, আজকে হাইকোর্ট যা বলার বলে দিয়েছে, ঠিক আছে? ফলে আপনার এই কথাগুলো ধোপে টেকবেন না, প্রথম কথা। হাইকোর্ট যা বলার বলে, আমি বুঝতে পারছি বিরূপাক্ষ বাবু আপনি কি নিয়ে কথা বলছেন। আমি বাঁধ নিয়ে কথা বলছি, আমি আবার বাঁধের কথায় ফিরে আসি, আবার 2 মিনিট পরে আপনার কাছে ফিরবো। আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার, একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় সুন্দরবনের এই মানুষের এই যে সমস্যা, এটা স্পোরাডিক? যার জমিতে জল ঢুকলো, ধরুন সে তো 3 বছর ওই জমিতে কিছু করতে পারবে না, প্রাণ যায়নি নিশ্চিতভাবে, অত্যন্ত আনন্দের কথা, না যাওয়াতেই আমরা খুশি হয়েছি, কিন্তু প্রাণ যাওয়ার ভয়ও থাকে। লোকে পিঠ দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করছেন, এমন ছবিও আমরা দেখেছি। ওই অঞ্চলের ছেলেপিলেরা যারা পড়াশোনা করে, তাদের বাড়িতে অন্য সংস্থান না হলে পড়াশোনাটা তাদের কাছে বিলাসিতা হয়ে উঠবে। আমি বলছি সার্বিকভাবে সুন্দরবনের মানুষের আগে এগোনো তো দূরের কথা, এই প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে তারা একটা করে ধাক্কা আসে এবং তারা আরও কিছুটা করে পিছিয়ে যায়। এই পিছিয়ে যাওয়াটাকে আটকানো যায় না কেন্দ্র রাজ্য রাজনীতি, অর্থ বরাদ্দ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে? দেখুন, ঝড় আসবে, বন্যা আসবে, খরা আসবে, ভূমিকম্প আসবে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, আমাদের এটা নিয়ে বাঁচতে হয়। যে রাজ্যে, যে দেশে, যেখানে প্রাকৃতিক দুর্যোগের প্রাবল্য যেখানে যতটা বেশি, সেখানকার সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। একে বলে বিজ্ঞান, একে বলে সমাজসেবা, একে বলে রাষ্ট্রনীতি, একে বলে রাজনীতি। ব্যাপারটা এই জায়গায়। আমি এক সময় ওই সুন্দরবন অঞ্চলে চাকরি করতে যেতাম, আমার প্রথম পোস্টিং ওই সুন্দরবন অঞ্চলে। আমি দেখেছি ওখানকার মানুষের যন্ত্রণা, ওখানকার মানুষের কান্না। 134টা বাঁধ ভেঙে গেছে। আচ্ছা, 134টা বাঁধ ভাঙলো করতে, আমি তো দেখেছি কি হারে মাটির বাঁধ ভাঙা হচ্ছে, একদম পাতলা, পাশে কোনো গার্ড নেই, কোনো গার্ডিয়াল দেওয়া হচ্ছে না, কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না। বাঁধটা যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এমনই বাঁধ ভাঙা হতো। আমি নিজে চোখে দেখেছি। আমি দেখেছি ওখানে এই বাঁধ তৈরি করা নিয়ে, রাস্তা তৈরি করা নিয়ে কেমন টেন্ডার থেকে দুর্নীতি হয়। আমি দেখেছি টেন্ডার যাকে টাকা দেওয়া হচ্ছে, সে বেশি করে টাকা দেয়নি বলে পার্টির লোকেরা তাকে রাস্তায় কাজ করতে দেয়নি। আমি তখন বাম আমল ছিল, আমি তখন সরকারের কাছে লিখিত আবেদন করেছিলাম। আমি কাজী মাসুম আক্তার বলছি, নিজের চোখে দেখা। কাজ করতে দেবো না, আমাকে কাঠমানিটা বেশি দিতে হবে। সে কাঠমানি দিলে বলছে আমার লাভ হবে না, তাহলে আমার লাভটা কি কাজ করে? কাজ বন্ধ ছিল দিনের পর দিন। এগুলো সব দেখা। সুন্দরবন নিয়ে অনেক গোলগাল কথা বলা হয়, অনেক বড় বড় কথা বলা হয়। সুন্দরবনের মানুষকে, প্রকৃতিকে আমরা ভালোবাসতে পেরেছি? যদি ভালোবাসতে পারতাম, স্বাধীনতা এতদিন পরে ওখানকার মানুষের চোখের জল এত পড়ে কেন? ওখানে যোগাযোগ অবস্থা অত খারাপ কেন? এখন অবস্থার একটু উন্নতি হয়েছে, সেটা কি যথেষ্ট? আজকে নদীবাঁধ ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে
ওই লবণাক্ত জল ঢুকে গেল, চাষের ক্ষতি হবে। এটা কি জানা ছিল না যে সুন্দরবনে এই আমাদের যে ঝড়টা আসছে, এর আগে আমফান এসেছে, তার আগে আয়লা এসেছে। আয়লাকে আমি সুন্দরবনে নিজের চোখে দেখেছি, আয়লার ভয়াবহ আমি নিজে দেখেছি। আমি বিভিন্ন দ্বীপে দ্বীপে নিজে ঘুরেছি, সেই গোসাবা বলুন, সেই হিঙ্গলগঞ্জ বলুন, আমার নিজের যাওয়া মানুষের কান্না দেখেছি। রাজনীতি করে এই কান্নাকে মূল্যায়ন করা যায় না। আমি আরেকটা কথা বলি, বিভিন্ন জায়গায় বিশেষ করে সুন্দরবনে মানুষদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য আশ্রয় দেওয়া হয়েছে। ধন্যবাদ। করোনার কথা মাথায় আছে তো? ওরা করোনা বিধি মানতে পারছে তো? ওদের সেভাবে বন্দোবস্ত করা হয়েছে তো? আজকে করোনার রেসটা একটু কম দেখাচ্ছে, যেহেতু কালকে টেস্টিংটা পাবো, বেশি হয়নি। আগামীতে করোনা আরও ভয়ঙ্কর জায়গা দেখা দিতে পারে। যারা এই বাড়ি ছাড়া হয়ে গেছে, যারা বিভিন্ন ক্যাম্পে রয়েছে, যারা ত্রাণ শিবিরে রয়েছে, তাদের দিকে নজর দিন। আর আমি বলি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার একে অপরের রাজনীতি করা, কাদা ছোড়াছুড়ি করা বন্ধ করুন। মানুষের পাশে আসলে দাঁড়ান। নিজেদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিন, সমালোচনা ইতিবাচক হতে হবে। আমি মাসুম বাবু আপনার কাছে আসলে ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি যাব। সম্পাদিক আছে সম্পা সেন অধ্যাপক আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনাতে। আমি সম্পাদিক কাছে যাবো। সম্পাদিক, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্রত্যেক বছর বাঁধ ভাঙে, বাঁধ তৈরি হয়, আবার পরের বছর সেই বাঁধ ভাঙবে জেনেই তৈরি হয়, সুন্দরবনের মানুষ যারা মাটির মানুষ সোজা কথায়, তারা কিন্তু জানেন যে বাঁধ কতদিন টিকতে পারে, তারা দৃষ্টি আকর্ষণও করেন। কিন্তু এই যে সংঘবদ্ধ ক্ষমতা ঘুঘুর বাসার, তার কাছে তারা অসহায়। প্রত্যেক বছর সামনের বছর আবার বাঁধ দিতে আসতে হবে, এটা জেনেই বাঁধ বাঁধা হয়। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষগুলো অসহায় হয়ে যান। সত্যি কি তা হওয়ার কথা? নদীর জলে তো টাকা ভেসে যাওয়ার কথা নয়, যেটা মুখ্যমন্ত্রী বলছেন, সত্যিই তো। কিন্তু কেন এই ঘুঘুর বাসা ভাঙার কোনো উদ্যোগ নেই প্রশাসনের তরফে? কেন বছর বছর বাঁধ দিতে হয় যে বাঁধ প্রতি বছর ভাঙে? দেখুন, আমি আলোচনায় একটু পরে যোগ দিচ্ছি, ওটা আলোচনাটা আমি প্রথম থেকে ছিলাম না। আমি কতগুলো বিষয় এখানে পয়েন্ট রেজ করতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে সুন্দরবনের যে সমস্যা, সেটা একদিকে এখানকার ম্যানগ্রোভ অরণ্যকে, বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রেখে, তার যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাকে বাঁচিয়ে রেখে মানুষের জীবন যাপন, সেটাকে নিশ্চিন্ত করা, মানুষের থাকার পক্ষে উপযুক্ত একটা, বসবাসের পক্ষে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার একটা লড়াই বহু বছর ধরে রয়েছে। কারণ এই অঞ্চলটা প্রাকৃতিকভাবে মানুষের বসবাসের উপযুক্ত নয়। এটা ঐতিহাসিকভাবে এখানে ব্রিটিশ সরকার মানুষকে স্থায়ীভাবে ইজারা দিয়েছিল, সেই জন্য বহু মানুষ এখানে স্থায়ী আস্তানা গেড়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর যেভাবে প্রায় ৬,০০০ কিলোমিটার জুড়ে রয়েছে এই যে বিস্তৃত অঞ্চল, সেটা বাঁধ দেওয়ার কথা হয়, এবং আমরা দেখতে পারি বাঁধের কিছু টাকা আসে, কেন্দ্র রাজ্য উভয়ের পক্ষ থেকেই একটা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেটা শেষ পর্যন্ত স্থায়ী সমাধান হয়ে দেখা দেয় না। একটা অস্থায়ী বাঁধ প্রতি বছরই এরকম ভয়ঙ্কর আয়লায় অথবা আমফানে অথবা ইয়াসে ভেঙে যায় এবং অসম্ভব দুর্গতিতে পড়েন সেখানকার মানুষজন। এর আগে আমরা দেখেছি 2009 সালে রাজ্য সরকার, তখন ছিলেন এখানে বামফ্রন্ট সরকার, তার উদ্যোগে কেন্দ্রের থেকেও বেশ কিছু টাকা এসেছিল, একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই কাজ সম্পূর্ণভাবে হওয়ার আগেই একটা জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যায় সেই কাজ বন্ধ হয়ে যায় এবং কেন্দ্রের বরাদ্দ টাকা আমরা জানি 2011-র পর ফিরে যায় সেটা কেন্দ্রে, যেহেতু পুরো টাকা খরচ করা যায়নি। নতুন করে এই সরকার ক্ষমতায় আসার পর আবার নদী বাঁধ দেওয়ার বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান, স্থায়ী বাঁধ, সেটা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে নানান রকম তর্ক চলতেই থাকে। এখানে কতগুলো পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে, বিভিন্ন পরিবেশবিদ বিভিন্ন সময় বলেছেন, আমি আপনার কাছে ফিরছি সম্পাদি, আমার আজকের অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, তার দিকে নজর রাখি, তারপরে এই প্রশ্নটি নিয়ে আপনাদের সকলের কাছে ফিরবো। অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র। উদাসীনতা আর পরিকল্পনার অভাব ঢাকতেই কি বাঁধ ভাঙার পর নানা অজুহাত? আসলে উদাসীনতা আর পরিকল্পনার অভাব না থাকলে ঠেকানো যেত বাঁধ, অন্তত এই বিপুল সংখ্যায় বাঁধ প্রতি বছর ভাঙত না।
আমি আবারও ফিরবো আলোচনাতে। সম্পাদি, আপনি বলছিলেন, আমি মাঝখানে আপনাকে থামিয়েছিলাম, বলেছিলাম ব্রহ্মাস্ত্র নিয়ে ফিরে আসবো। আমি আমার এই প্রশ্নটা নিয়েই আপনার কাছে ফিরে এলাম। আপনি যা বলছিলেন তার সঙ্গে এই প্রশ্নটাও যুক্ত করে নেবেন উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখানে পরিবেশবিদরা নানান রকম কথা বলেন যে বাদ দেওয়ার বিপক্ষে, স্থায়ী একটা বাদ দেওয়ার বিপক্ষে অনেক রকম আলোচনা উঠে আসে। সুন্দরবনের বাস্তুতন্ত্র, সুন্দরবনের যে ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করা, তার জীববৈচিত্র্যকে রক্ষা করার কথা উঠে আসে। কিন্তু সেক্ষেত্রে আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশও একটা তাপবিদ্যুৎ প্রকল্প করেছে সুন্দরবন এলাকাতে, এই ডেল্টা অঞ্চলে, এবং আমাদেরও এখানে জমি অধিগ্রহণ করে নানান রকম প্রকল্পের কথা ছিল, যে প্রকল্পগুলো জমি অধিগ্রহণ সংক্রান্ত আন্দোলনের ফলে বন্ধ হয়ে যায়। দিনের পর দিন কিন্তু আমরা ভোগ করছি জমি অধিগ্রহণ করে। আমরা যখন রাস্তা হয় অথবা কোনো বাঁধ হয়, সেটা মানুষের কাজেই লাগে। জীববৈচিত্র্যের দিকটা মাথায় রেখে সমন্বয় রক্ষা করে অনেক ক্ষেত্রে বাঁধ নির্মাণ করা যায়, সেগুলো আলোচনার মধ্যে দিয়ে স্থায়ী সমাধান সম্ভব। কিন্তু এখানে একটা বাধা তৈরি হয়েছিল, সেটা আমরা জানি, যার ফলে কাজটা মাঝপথেই বন্ধ হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি নানান প্রকল্পের টাকা, এমনকি বিশ্ব ব্যাংকের টাকা এলেও একেবারেই সম্পাদি, আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর আমি ফিরে আসবো। যে প্রশ্নগুলি ইতিমধ্যে আলোচিত হয়েছে তারই একটা স্থায়ী সমাধান বা তার থেকে একটা স্থায়ী কনক্লুশন বা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সমস্ত অতিথিদের সঙ্গে কথা বলবো বিরতির পর। ফিরে এসে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিরলাম বিরতির পর। আমি বিরূপাক্ষবাবুর কাছে যাব। স্থায়ী বাঁধ এবং যেখানে প্রয়োজন স্থায়ী বাঁধ, এবং তার জন্য প্রয়োজন হলে জমিনীতির ক্ষেত্রে নমনীয় হয়ে মানুষকে বুঝিয়ে জমি নিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ, এবং অস্থায়ী বাঁধের ক্ষেত্রে প্রশাসনের ভিতরের যে অংশ বাঁধ নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন, কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে অ্যাক্টিভ করা। এভাবে কি বছর বছর বাঁধ ভাঙা এবং মানুষের দুর্দশা আটকানো যেতে পারে? বিরূপাক্ষবাবু, কি মনে হয়? কোনো কারণে বিরূপাক্ষবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি মণিকান্ত বাবুর কাছে যাই। মণিকান্ত পারিয়া রয়েছেন আমাদের সঙ্গে। মণিকান্ত বাবু, আপনার কি মনে হয়? যে অবশ্যই আপনার কথার সাথে আমিও একমত। আজকে নন্দীগ্রাম হোক বা সিঙ্গুর হোক, প্রত্যেকটাই জননেত্রী মানুষের জন্যই করেছেন। আমি নিশ্চিত আশাবাদী আগামী দিনেও সুন্দরবনের জন্য উনি স্থায়ী সমাধান করবেন। এটা সারা বাংলার মানুষও আশাবাদী, আমিও আশাবাদী, আপনারাও একমত হবেন। আজকে কেন্দ্র সরকারের এত অসহযোগিতা সত্ত্বেও উনি উনার যথাসাধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আগামী দিন নিশ্চিত আপনারা যেমনটা আশা করছেন সবার মিলিত ফলে বাংলার জয় হবে এবং সুন্দরবনবাসীর জয় হবে, এবং সুন্দরবনবাসীর মুখে হাসি ফুটবে, এটুকু আমি আশাবাদী আগামী দিনে। এবং এই যেটা বলছিলেন, আপনার কি মনে হয়? পঙ্কজবাবু শোনা যাচ্ছে? পঙ্কজবাবু শোনা যাচ্ছে? পঙ্কজবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি চলে যাব নীলাদ্রি বাবুর কাছে। নীলাদ্রি বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার কি মনে হয় এই বাঁধের সমস্যার স্থায়ী সমাধান কোন পথে? না, প্রথমত বাঁধ ঠিক করে তৈরি করতে গেলে জমির প্রয়োজন। পশ্চিমবঙ্গে জমি নিয়ে একটা সমস্যা আছে, সেটা শিল্পের ক্ষেত্রেও আছে, বাঁধের ক্ষেত্রেও আছে। এই সমস্যার সমাধান করতে সরকারকে কিন্তু উদ্যোগী হতে হবে। দ্বিতীয়ত, শুধু বাঁধ বাঁধলেই তো হবে না, আরো অনেক উদ্যোগ নেওয়া যায়। যেমন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন ম্যানগ্রোভ ফরেস্ট যেটা তৈরি করার কথা ছিল সেটা কিছুই হয়নি। উনি স্বয়ং স্বীকার করেছেন কিছু কাজ হয়নি, ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো কাজ করেনি। সেক্ষেত্রে সেই জায়গাগুলো আমাদের দেখা দরকার। এই ঝড়ের মোকাবিলা করতে প্রচুর উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে বৈজ্ঞানিক পরিকল্পনা। বৈজ্ঞানিক পরিকল্পনা করতে তো কেন্দ্রীয় সরকারের টাকাও লাগে না, আর কেন্দ্রের কোনো সিবিআই থাকলেও তার কোনো অসুবিধা হয় না। প্রশ্ন যেটা এসে যাচ্ছে, 10 বছর হয়ে গেল, পরিকল্পনাটাও কেন প্রস্তুত নেই? একেবারে আমি একদম শেষ করবার আগে সম্পাদির কাছে একবার যাই। সম্পাদি, লাস্ট ওয়ার্ডস। স্বয়ং মুখ্যমন্ত্রী ভবিষ্যতের জন্য, হ্যাঁ, আমার মতে যে এটা স্থায়ী সমাধানের জন্য
সরকারি উদ্যোগ এবং একেবারেই তাই যে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এটার একটা স্থায়ী সমাধান দরকার। সব থেকে বড় কথা, ওড়িশায় দেখুন উপকূলবর্তী অঞ্চলে 3-4 কিলোমিটার পর পর কিন্তু সাইক্লোন সেন্টার আছে, সেখানে মানুষকে উঁচুতে রাখবার জন্য, সেটাও কিন্তু আমাদের রাজ্যে নেই। সুতরাং এরকম নানান কিছু উদাহরণ আমরা দৃষ্টান্ত হিসেবে বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। এই স্থায়ী সমাধান একেবারেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে যে অতিথিরা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। এই আশা রেখে যে বাঁধের ক্ষেত্রে এবং সুন্দরবনের মানুষের ফি বছরের দুর্দশার কথা মাথায় রেখে নিশ্চিতভাবে বাঁধের এই সমস্যার স্থায়ী একটা সমাধানের দিকে সরকার এগোবেন। এরপরে থাকছে আপনাদের সঙ্গে সোজা সুজি স্বর্ণালী।